আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম প্রধান চরিত্রকে নিয়ে কথা বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, তার জীবন, তার সংগ্রাম আর তার উত্তরাধিকার নিয়ে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব তার যাত্রাপথ আর কেন তিনি আজও এতখানি প্রাসঙ্গিক। ঠিক, শুরুটা করা যেতে পারে তার ওই বিখ্যাত পলায়ন দিয়ে, তাই না? গৃহবন্দী দশা থেকে। একদম, ওটা যেন তার আপোষহীন মনোভাবের একটা প্রতীক। আসলে নেতাজির পুরো জীবনটাই তো প্রচলিত পথের বাইরে হাঁটা। তথ্যগুলো দেখলে বোঝা যায় এই ব্যাপারটা ছাত্রজীবন থেকেই ছিল। হ্যাঁ, 1897-এর 23 জানুয়ারি কটকে জন্ম, সম্ভ্রান্ত পরিবার, বাবা জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। শিক্ষা শুরু কটকের র্যাভেনশো কলেজিয়েট স্কুলে, তারপর কলকাতা প্রেসিডেন্সি কলেজ, আর সেখানে প্রথম বড় সংঘাতটা হয়। ওই ঘটনাটা তো ইংরেজ অধ্যাপকের বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ। হ্যাঁ, আর তার জন্য বহিষ্কার। তথ্য বলছে এই ঘটনাই যেন তার ভবিষ্যতের একটা ইঙ্গিত দিয়েছিল, অন্যায়ের সাথে আপোষ না করার মানসিকতা। ঠিক। পরে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন নিয়ে পাশ করলেন। স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষের আদর্শে বেশ অনুপ্রাণিত ছিলেন তিনি, তাই না? অবশ্যই। এরপর 1919-এ বিলেত গেলেন আইসিএস পরীক্ষার জন্য, আর 1920-তে সফলও হলেন, চতুর্থ স্থান। এটা তো একটা দারুণ ব্যাপার ছিল তখন। অসাধারণ সাফল্য। কিন্তু তার চেয়েও বড় কাজটা করলেন এরপর। ব্রিটিশ সরকারের ওই লোভনীয় চাকরিটা ছেড়ে দিলেন। হ্যাঁ, প্রত্যাখ্যান করলেন। বললেন দেশ সেবা করবেন। এটা কিন্তু শুধু একটা চাকরি ছাড়া নয়, এটা ছিল ঔপনিবেশিক শাসনকে সরাসরি একটা চ্যালেঞ্জ। দেশে ফিরে তো সরাসরি রাজনীতিতে কংগ্রেসে যোগ দিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাব ছিল বেশ। চিত্তরঞ্জন দাসকে তিনি রাজনৈতিক গুরু মানতেন। কলকাতা কর্পোরেশনের দায়িত্বও সামলেছেন। ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে তার উত্থান। অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের সভাপতি হলেন। 1939 ত্রিপুরী। হ্যাঁ, এবং ত্রিপুরী কংগ্রেসে তো তিনি গান্ধীজির সমর্থিত প্রার্থী পট্টবী সীতারাম মাইয়াকে হারিয়ে যেতেন। এখানেই তো মতপার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে। গান্ধীজির অহিংস নীতি আর নেতাজির সশস্ত্র বিপ্লবের প্রয়োজনীয়তার ভাবনা। ঠিক। নেতাজি মনে করতেন স্বাধীনতা অর্জনের জন্য শুধু অহিংসা যথেষ্ট নাও হতে পারে, প্রয়োজনে অন্য পথ সশস্ত্র সংগ্রামের জন্য তৈরি থাকতে হবে। এই মতপার্থক্যের জন্যই তো শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন। হ্যাঁ, আর নিজের মতাদর্শ অনুযায়ী কাজ করার জন্য ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। এটা ছিল তার নিজস্ব পথে চলার একটা খুব স্পষ্ট পদক্ষেপ। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করল কলকাতায়। আর 1941 সালে ঘটল সেই কিংবদন্তি তুল্য পলায়ন, যা নিয়ে আজও এত আলোচনা হয়। আর কাবুল হয়ে আফগানিস্তান, তারপর জার্মানি, শেষে সাবমেরিনে জাপান। এই পুরো যাত্রাটাই কিন্তু ছিল তার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগোনো, ভারতের স্বাধীনতার জন্য বাইরের সাহায্য জোগাড় করা। জার্মানিতে হিটলারের সাথেও দেখা করেছিলেন তিনি, যদিও সেই সাক্ষাৎ খুব ফলপ্রসূ হয়নি বোধহয়। হ্যাঁ, কিন্তু পরে জাপানের সহায়তায় তিনি আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA গঠন করেন। রাসবিহারী বসুর হাতে গড়া সংগঠনকে নতুন রূপ দেন। যুদ্ধবন্দী ভারতীয় সেনা আর দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী ভারতীয়দের নিয়ে তৈরি এই বাহিনী, আর তার সেই বিখ্যাত স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এটা ছিল আজাদ হিন্দ ফৌজের মূল মন্ত্র, একটা জবরদস্ত ডাক। আর আজাদ হিন্দ সরকার গঠন করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করলেন। সেগুলো নতুন নাম দিলেন শহীদ আর স্বরাজ দ্বীপ। হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করলেন। এটা একটা বিরাট প্রতীকী পদক্ষেপ ছিল। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো বলছে জোরালো প্রমাণের অভাব। একদম, অনেক জল্পনা, অনেক তত্ত্ব। শাহনবাজ কমিশন, খোসলা কমিশন, মুখার্জি কমিশন, এত তদন্ত হয়েছে, কিন্তু কোনো নিশ্চিত সমাধানে পৌঁছানো যায়নি। রহস্যটা রয়েই গেছে। মৃত্যু রহস্য যাই হোক না কেন, নেতাজির উত্তরাধিকার কিন্তু খুব স্পষ্ট। ভারতের ইতিহাসে তিনি এক গৌরবোজ্জ্বল চরিত্র। নিঃসন্দেহে তার সাহস, তার ত্যাগ, দেশের প্রতি তার আপোষহীন ভালোবাসা, এগুলো নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। হয়তো তার সশস্ত্র সংগ্রামের পথ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার উদ্দেশ্য নিয়ে নয়। আজও কত প্রতিষ্ঠান তার নামে, কলকাতা বিমানবন্দর, নেতাজি ভবন, নেতাজি রিসার্চ ব্যুরো, আর তার দেওয়া জয় হিন্দ স্লোগান তো আজ ভারতের জাতীয় অভিবাদন হয়ে গেছে। স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়, তার এই কথাও খুব বিখ্যাত।
2021 সালে ভারত সরকার তার জন্মদিন 23শে জানুয়ারিকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে। এটা একটা বড় সম্মাননা। তাহলে সব মিলিয়ে দেখলে নেতাজি শুধু একজন ঐতিহাসিক চরিত্র নন, তিনি একটা জীবন্ত অনুপ্রেরণা। হ্যাঁ, তার পথ হয়তো অন্যদের থেকে আলাদা ছিল, কিন্তু লক্ষ্য ছিল একটাই, ভারতের পূর্ণ স্বাধীনতা। তার জীবন আর আদর্শ নিয়ে আলোচনা, অনুসন্ধান চলতেই থাকবে। একদম। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। তবে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। এই সময়ে দাঁড়িয়ে নেতাজির সেই আপোষহীন সংগ্রাম আর প্রয়োজনে বিকল্প পথ খোঁজার যে নীতি, সেটা আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক হতে পারে, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।